ঢাকা থেকে দিল্লি, শাহবাগ থেকে যন্তর মন্তর, মাত্র 2 বছরের ব্যবধানে যেন ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি দেখতে পাচ্ছে দক্ষিণ এশিয়া। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের রেশ কাটতে না কাটতেই এবার উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জল কামান আর রাজপথে হাজারো তরুণের আকাশ কাঁপানো স্লোগান। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেসেজিং অ্যাপে সরকারের কড়া নজরদারি, বিরোধী নেতাদের গণহারে আটক আর ভয়ে মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ার দৃশ্য, সব মিলিয়ে দিল্লির বর্তমান পরিস্থিতি আপনাকে হুবহু বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের কথাই মনে করিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শ্রীলঙ্কা রাজাপাকসে এবং বাংলাদেশের শেখ হাসিনার পর এবার কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পালা? জেনজি বা তরুণ প্রজন্মের এই ক্ষোভের আগুনে কি এবার পুড়তে যাচ্ছে হিন্দুত্ববাদী মোদী সরকারের মসনদ? ভারতের রাজপথে এই মুহূর্তে যা ঘটছে তা কোনো সাধারণ রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটি সম্পূর্ণ তরুণদের, ছাত্রদের এবং অধিকার বঞ্চিত সাধারণ মানুষের আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে অদ্ভুত এক নামের সংগঠন, ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি। নামটা শুনে হাসি পেলেও এর পেছনের কারণটা কিন্তু বেশ গভীর। তেলাপোকা যেমন যে কোনো চরম প্রতিকূল পরিবেশে, এমনকি পারমাণবিক হামলার পরও টিকে থাকতে পারে, এই তরুণরাও বোঝাতে চাইছে সরকারের শত দমন পীড়ন, লাঠিচার্জ আর বুলেটের সামনেও তারা টিকে থাকবে, তারা হার মানতে রাজি নয়। তাদের এই ক্ষোভের মূল কারণ ভারতের শিক্ষা ব্যবস্থায় স্মরণকালের সবচেয়ে বড় দুর্নীতি, নিট কেলেঙ্কারি। ভারতে মেডিকেল ভর্তির এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় নজিরবিহীন প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন অন্ধকারের মুখে, তখন দায় এড়ানোর চেষ্টা করছে মোদী সরকার। তরুণদের দাবি একটাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে হবে। কিন্তু সরকার তাদের কথা শোনার বদলে বেছে নিয়েছে দমন পীড়নের পুরনো এবং পরিচিত পথ। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় তৎকালীন সরকার যেমন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সাধারণ মানুষের যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করেছিল, মোদী সরকারও ঠিক একই কায়দায় এগোচ্ছে। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এখন সাধারণ মানুষের মেসেজিং অ্যাপ, বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজরদারি চালাচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে যে তরুণেরা দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার চেষ্টা করছে, তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে তাদের গতিবিধি ট্র্যাক করা হচ্ছে। আন্দোলনকারীদের ঠেকাতে বুধবার সকাল থেকেই দিল্লির 16টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন পুরোপুরি বন্ধ করে দেয় দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। অফিসে যাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই চরম ভোগান্তির শিকার হন। সরকারের এই পদক্ষেপই প্রমাণ করে যে এই তরুণদের আন্দোলনকে কতটা ভয় পাচ্ছে তারা। সংসদ ভবন অভিমুখে ছাত্রদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বিনা উস্কানিতে লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই আন্দোলনের ঢেউ যেন দিল্লির বাইরেও ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। শুধু ছাত্ররাই নয়, এই আন্দোলনে ধীরে ধীরে যুক্ত হচ্ছে ভারতের সাধারণ কৃষক, শ্রমিক এবং বিরোধী রাজনৈতিক দলগুলো। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কৃষকরা এমনিতেই মোদী সরকারের উপর চরম ক্ষুব্ধ। এর আগে তাদের ঐতিহাসিক কৃষক আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল মোদী সরকার। এবার ছাত্রদের এই আন্দোলনে হাজার হাজার কৃষক সমর্থন জানিয়ে রাজপথে নেমে এসেছে। বিরোধী দলগুলো বসে নেই। আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের হামলার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু মোদীর পুলিশ তাদের 2 ভাই বোনকে আটকও করে, যদিও পরে চাপের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু বিরোধী নেতাদের এভাবে আটক করার ঘটনা আগুনে ঘি ঢেলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তৃণমূলের সংসদ সদস্য মহুয়া মৈত্র মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন, সরকার তরুণদের কথা শুনতে ব্যর্থ। বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকও এই ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনে বসেছিলেন, যদিও তাকে পরবর্তীতে হাসপাতালে পাঠানো হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই আন্দোলন এখন আর শুধু ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে আটকে নেই, এটি আছড়ে পড়েছে বহির্বিশ্বেও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক,
ক্যালিফোর্নিয়ার সান হোসে, যুক্তরাজ্যের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিনের মতো বড় বড় শহরগুলোতে প্রবাসী ভারতীয়রা মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং ছাত্রদের সমর্থনে রাস্তায় নেমে এসেছেন। তারা প্লেকার্ড হাতে স্লোগান দিচ্ছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন, ঠিক যেভাবে বাংলাদেশের আন্দোলনের সময় প্রবাসী বাংলাদেশিরা সারা বিশ্বে জনমত গড়ে তুলেছিলেন। ভারতের ক্ষেত্রেও ঠিক একই দৃশ্য দেখা যাচ্ছে। এখন সবচেয়ে বড় বিশ্লেষণের জায়গাটি হলো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আসলে কি ঘটছে। একটু পেছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই 2022 সালে চরম অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কার জনগণ রাস্তায় নেমে আসে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর 2024 সালে আমরা দেখলাম বাংলাদেশের অভূতপূর্ব গণ অভ্যুত্থান। শেখ হাসিনার মতো একচেটিয়া ক্ষমতাবান শাসক, যার হাতে পুলিশ প্রশাসন এবং দলীয় ক্যাডার বাহিনী নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ছিল, তাকেও এই তরুণ প্রজন্মের তোপের মুখে মাত্র কয়েকদিনের নোটিশে দেশ ছেড়ে পালাতে হয়। নেপালেও গত এক দশকে আমরা বারবার ক্ষমতার পালাবদল এবং তরুণদের উত্থান দেখেছি। এই যে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে জেনজি বা তরুণ প্রজন্মের একটা রাজনৈতিক জাগরণ তৈরি হয়েছে, ভারত কি তার বাইরে থাকতে পারবে? 4 বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার 3টি দেশের সরকার রাজপথের গণ আন্দোলনের মুখে বিদায় নিয়েছে। এই ধারাবাহিকতায় এবার কি ভারতের যন্তর মন্তর থেকে মোদী সরকারের পতনের সাইরেন বাজতে শুরু করেছে? বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি মোদী সরকারের জন্য মোটেও অনুকূলে নেই। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তাদের অর্থনীতি বিশাল এবং বিজেপির সাংগঠনিক কাঠামো অত্যন্ত শক্তিশালী। এসব কথা সত্য, কিন্তু এটাও সত্য যে 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী তার সেই পুরনো ম্যাজিক দেখাতে ব্যর্থ হয়েছেন। বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাদেরকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মতো শরিক দলের উপর ভরসা করে জোট সরকার বা এনডিএ সরকার গঠন করতে হয়েছে। জোট সরকারের ভিত্তি এমনিতেই কিছুটা নড়বড়ে থাকে। এর পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ সংকটগুলো পাহাড় সমান। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হলেও ভারতের বেকারত্বের হার এখন ভয়াবহ। কোটি কোটি তরুণ পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে না। তার উপর মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। একদিকে কর্মসংস্থান নেই, অন্যদিকে প্রশ্ন ফাঁসের মতো দুর্নীতি তরুণদের মনে এই ধারণা বদ্ধমূল করেছে যে এই সিস্টেমে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এই হতাশা থেকেই জন্ম নিয়েছে চরম ক্ষোভ। একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকার যখন সাধারণ মানুষের, বিশেষ করে তরুণদের পালস বুঝতে ব্যর্থ হয়, তখন তার পতন অনিবার্য হয়ে ওঠে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি, সরকার ছাত্রদের যৌক্তিক দাবিকে অবজ্ঞা করে অহংকার দেখিয়েছিল। মোদী সরকারও একই ভুল করছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের মতো একটি সাধারণ দাবি মেনে না নিয়ে তারা বরং পুলিশ লেলিয়ে দিয়ে ইন্টারনেট ট্র্যাক করে এবং মেট্রো স্টেশন বন্ধ করে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে, অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা দমন পীড়ন চালিয়ে কখনো তরুণের জোয়ার ঠেকানো যায় না। ভারতের সরকার পরিবর্তন হয়তো বাংলাদেশের মতো এত দ্রুত বা নাটকীয়ভাবে হবে না, কারণ ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি তুলনামূলকভাবে ভিন্ন। কিন্তু ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টির এই আন্দোলন নরেন্দ্র মোদীর অহংকারের দুর্গে যে একটি বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তরুণদের এই ঢেউ কোথায় গিয়ে থামে, নাকি এটি সুনামি হয়ে মোদী সরকারের মসনদ তছনছ করে দেয়, সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণ এশিয়ার রাজনীতি যে এক নতুন যুগে প্রবেশ করেছে তা একেবারে স্পষ্ট। দর্শক, নিয়মিত এমন আরও বস্তুনিষ্ঠ এবং বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত গল্প নিউজের সাথেই থাকুন।